বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে বাড়ির সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা সবাই যে যেখানেই থাকি না কেন, সবাই যেন সুস্থ ও নিরাপদে থাকি বা থাকতে পারি, এটাই আমাদের প্রত্যাশা তোমাদের কাছে। এই পরিস্থিতিতে আমাদের সুস্থ থেকে নিরাপদ দূরত্ব রেখে প্রয়োজনীয় কাজ করতে হবে। মাস্ক পরতে হবে অবশ্যই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলে কি করব? আমরা সবাই সুস্থ থাকতে পারবো, নিজেরা সুস্থ থাকবো, আশেপাশে সবাই, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী যারা আছে তাদের সবাইকে আমরা সচেতন করব এবং আমরা যে পদ্ধতিটা অবলম্বন করছি সেটা তাদেরকে শেয়ার করব। সুস্থ থেকে আমাদের কি করতে হবে? পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাসগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, আমাদের সাথে থাকবে। আর ক্লাসগুলো ফলো না করলে তোমরা পড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। স্কুল কলেজ বন্ধ, তাই আমরা ঘরে থেকে অনলাইনের মাধ্যমেই আমাদের পড়াশোনা করে চালিয়ে যাব বা পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকব। তোমাদের জন্যই অনলাইনে ক্লাসের এই আয়োজন করা। তোমরা যেন পড়াশোনা থেকে কখনো বিমুখ না হও, পড়াশোনার সাথে থেকে আমাদের সাথে থেকে এই করোনাকালীন সময়ে আমরা পরিস্থিতিকে স্বাভাবিক পর্যায়ে আনা পর্যন্ত অনলাইনে ক্লাসগুলোই করব। তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজ আমি তোমাদের বেসিক অনার্স থার্ড ইয়ারের ক্লাস নিব। আমি প্রতিনিয়ত তোমাদের থার্ড ইয়ারের ক্লাসটাই নিচ্ছি এখন। আজও তোমাদের থার্ড ইয়ারের ক্লাসটা নিব। তোমরা ক্লাসটা সুন্দর করে দেখবে, মনোযোগ দিয়ে আমার সাথে থাকবে এবং মনোযোগে পড়াশোনা করবে। চলো আমরা এখন ক্লাসটা শুরু করি, কারণ ক্লাস তো করতেই হবে। লেটস গো, আমার সঙ্গেই থাকবে। ওয়েলকাম টু অনলাইন ক্লাস বেসিক থার্ড ইয়ার অনার্স। অনলাইন ক্লাস পরিচালনায় আমি মোসাম্মদ ফেরদৌসী পারভীন, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। কোর্সের নাম প্রতিনিয়ত যেটা আমি বলি তোমাদের সঙ্গে, কোর্সের নামটা হচ্ছে শ্রেণীবিন্যাস, জনবিজ্ঞান ও পরিবার পরিকল্পনা, সিস্টেমেটিক্স, ডেমোগ্রাফি অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং। এটা তৃতীয় বর্ষের সম্মানের ক্লাস। বিষয়গুলো হচ্ছে 2, 3, 3, 1, 1, 1। সিলেবাস প্লাস বই দুটাই কিন্তু দেওয়া আছে। তোমরা যারা বই কেন নিয়ে এখনো পর্যন্ত, তারা অবশ্যই বইটা কিনে ফেলবে। আজকের বিষয়, আজকে আমি তোমাদের পঞ্চম চ্যাপ্টার থেকে পড়াবো, চ্যাপ্টার 5, যেটা শনাক্তকরণ ও বিভিন্ন ধরনের ট্যাক্সোনমি কি, আইডেন্টিফিকেশন অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ট্যাক্সোনমি কি। মূল প্রতিপাদ্য বিষয়, শনাক্তকরণ বলতে কি বুঝছো, নমুনা শনাক্তকরণ পদ্ধতিগুলো কি কি, ট্যাক্সোনমি কি বলতে কি বুঝো, ট্যাক্সোনমি কি এর বৈশিষ্ট্যগুলো কি কি, দাগ্য কি বলতে কি বুঝো, আদর্শ কি বলতে কি বুঝো, ট্যাক্সোনমি কি কি এর প্রকারভেদগুলো কি কি, যে কোনো 4 ধরনের ট্যাক্সোনমি কি এর বর্ণনা দাও। আসলে আমি তো অনলাইনে তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করছি। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে ক্লাস ফলো করবা প্লাস বইটা সঙ্গে রাখবা, কারণ বইয়ের বিকল্প কিছুই নেই।
যতই আমরা অনলাইনে ক্লাস করি না কেন, অনেক সময় তোমরা বুঝতে পারো না, সেক্ষেত্রে তোমাদের বইটা অনেক অনেক হেল্প করবে। বইটার সঙ্গে অবশ্যই রাখবে। শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন, যেটা এর আগে আমি তোমাদের পড়িয়েছি হচ্ছে নমুনা কি, নমুনা সংরক্ষণ। সংরক্ষণ, প্রথমে আমরা নমুনাটা গ্রহণ করি, তারপরে সংরক্ষণ করি, তারপর আমরা কি শনাক্তকরণ করি। আমি আগে এই দুইটা চ্যাপ্টার পড়ে আসছি, দুইটা বিষয়। আজকে আসবো আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণটা কীভাবে করতে চাই। আমি তোমাদের সঙ্গে আগে একটা বিষয় ডিসকাস করিনি, সেটা হচ্ছে আমরা শনাক্তকরণ করি কখন, এটার সঙ্গে কি পরিচিত শব্দটার সঙ্গে? হ্যাঁ, আমরা কিন্তু পরীক্ষা দিয়েছি ইন্টারমিডিয়েটে, প্র্যাকটিক্যাল যখন করেছি তখন আমাদের কি হয়েছে, বোতলে একটা করে প্রাণী দেওয়া হয়েছে কিংবা একটা কাগজের উপর একটা প্রাণী রাখা হয়েছে, যেটা দেখে আমাদেরকে আইডেন্টিফিকেশন করতে হয়েছে আসলে এটা কি। এই জিনিসটা আমাদেরকে লিখতে হয়েছে বা বলতে হয়েছে, পড়তে হয়েছে। তাই আমাদের শনাক্তকরণটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়। যখন আমরা ক্লাসগুলো করি তখন আমাদেরকে, আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব তখন খুব সাবধানে এবং খুব মনোযোগ দিয়ে আমরা পড়াশোনাটা করব। কারণ কি, শনাক্তকরণে ভুল হলে তুমি যতই লিখো না কেন তোমার সেই লেখার কোনো মূল্য থাকবে না, কারণ প্রথমেই তোমাকে জিনিসটা চিনতে হবে। তাই শনাক্তকরণটা আগে আমাদেরকে জানতে হবে। শনাক্তকরণ করলে একটি অপরিচিত প্রাণীর সক্রিয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া, মানে নিজস্ব, মানে একটি প্রাণীর যেটি কি সেটাকে নিজস্ব একটা নাম দেওয়া থাকবে, সেই সক্রিয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া, অর্থাৎ অপরিচিত প্রাণীর পরিচিতি নির্ণয় করাকে বোঝায়। বুঝতে পারলাম? কোনো একটা অপরিচিত প্রাণী, আমি একটা মানুষ, আমাকে তো কেউ চিনে না, কিন্তু যখন আমি আমার নামটা বলবো বা আমি কি করছি, আমার কাজটা বলবো, তখন আমাকে চিনতে পারবে মানুষ, তাই না? তেমনি কোনো একটা অপরিচিত প্রাণীকে যখন আমরা নিয়ে আসবো তখন তার পরিচিতি নির্ণয় করতে হবে, যাকে আমরা শনাক্তকরণ বলতে বুঝি। একটি অপরিচিত প্রাণীর পরিচয় নির্ণয়ে যখন কেউ নির্ভুল সিদ্ধান্তে পৌঁছানো যান যে প্রাণীটি একটি নির্দিষ্ট দলভুক্ত, প্রাণীটি একটি নির্দিষ্ট দলভুক্ত, তখন শ্রেণীবিন্যাস পদ্ধতিতে সংরক্ষিত উক্ত প্রাণীটির যাবতীয় তথ্য হস্তগত ও ব্যবহার উপযোগী হয়ে ওঠে। যখন আমরা প্রাণীটা চিহ্নিত করব, সেটা কোন দলের, কোন গ্রুপের, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, আমরা কিন্তু এই সিস্টেমটা জানি। আর এটা করে কিন্তু আমাদেরকে জানতে হয়েছে প্রথমে কি প্রাণীটা শনাক্ত করতে হয়েছে, তার বৈশিষ্ট্য লিখতে হয়েছে, তার বৈজ্ঞানিক নাম লিখতে হয়। এই তিনটা জিনিস কিন্তু আমাদেরকে কনফার্ম করতেই হবে, তাই না, শনাক্ত করতে গেলে। কারণ তাকে আমি প্রাণীটাকে যখন আমি চিহ্নিত করলাম যে হ্যাঁ প্রাণীটা এটা, কিন্তু এর বৈশিষ্ট্য কী আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তাই বলেছে প্রাণীটি একটি নির্দিষ্ট দলভুক্ত, তখন শ্রেণীবিন্যাস পদ্ধতিতে সংরক্ষিত উক্ত প্রাণীটির যাবতীয় তথ্য হস্তগত ও ব্যবহারোপযোগী হয়ে ওঠে। আমরা শনাক্ত করি একটি নির্দিষ্ট প্রাণী, তাই না, আমরা প্রথমে নির্দিষ্ট প্রাণী সংগ্রহ করি, তার শ্রেণীবিন্যাস করা হয়, আর কি করা হয়, একটি নির্দিষ্ট গোষ্ঠ, প্রাণী গোষ্ঠী, তাই না। আমি বলেছি পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র। আমরা অনার্স যখন পড়ছি তখন প্র্যাকটিক্যালে এই জিনিসটা আমাদেরকে প্রত্যেককেই লিখতে হয়, যেটা হচ্ছে প্রথমে আমাদের শনাক্ত করতে হয়, স্পেসিসটাকে আমাদেরকে চিনতে হয়। আমরা শনাক্ত করি একটি নির্দিষ্ট প্রাণী, আর শ্রেণীবিন্যাস করা হয় একটি নির্দিষ্ট প্রাণী গোষ্ঠীর। ঠিক আছে, এটা তো আমরা বুঝতে পারলাম, তাই না। এবার আসবে শনাক্তকরণ পদ্ধতি। এই যে আমরা শনাক্ত করছি, প্রসেস অফ আইডেন্টিফিকেশন, যেটা শনাক্ত করব, কীভাবে করব, সেই জিনিসটা তো না জানলে হবে না। এটাকে আমাদের আগে উপলব্ধি করতে হবে, জানতে হবে, সেটা সম্পর্কে ধারণা নিতে হবে। তাই আমরা প্রসেস অফ আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ পদ্ধতি যখন করব, এই প্রসেসগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। সংগৃহীত নমুনা প্রাথমিকভাবে বাছাইয়ের পর শনাক্তকরণের পথে আমরা অগ্রসর হতে হলে, আরও যদি আমরা অগ্রসর হই, নির্মিত পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। ঠিক আছে, নমুনাটি সংগ্রহ করার পরে বাছাই করতে হবে, তারপর সংরক্ষণ করব,
তখন নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে যেটি আমি উল্লেখ করছি, সেই পদ্ধতিগুলোকে অনুসরণ করতে হয়। যথা এক হচ্ছে বিশেষজ্ঞতা নির্ধারণ, এক্সপার্ট ডিটারমিনেশন, মানে বিশেষজ্ঞতা নির্ধারণ করতে হবে। বিজ্ঞানী যারা বিশেষজ্ঞ তাদেরকে দ্বারাই এই নামটা প্রথমে দিতে হবে। 2 নম্বরটা হচ্ছে অভিজ্ঞতা নির্ভর স্বীকৃতি, মানে অভিজ্ঞতাটা কতটা সেটা আমার এক্সপিরিয়েন্স যেটা, তাই না? রিকগনিশন বেসড অফ এক্সপিরিয়েন্স, আমরা অভিজ্ঞতাটা কাজে রাখবো, আমাদের এক্সপিরিয়েন্স কারণে আমরা সেই স্বীকৃতি দিবে। প্রতিরূপ বা অন্যান্য প্রমাণ্য নমুনার সাথে তুলনামূলক পর্যবেক্ষণ। প্রতিরূপ comparison with charts and other arithmetically determination specimens। আমরা এই তিনটা অবশ্যই ফলো করব। 4 নম্বর সাম্প্রতিক ক্যাটালগের সাহায্য গ্রহণ, রেফারেন্স টু রিসেন্ট ক্যাটালগ, তাই না? ক্যাটাগরিজ যেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই সাহায্য নিতে হবে। প্রচলিত তথ্যপঞ্জির সাহায্য গ্রহণ, প্রচলিত তথ্যপঞ্জির সাহায্য গ্রহণ, রেফারেন্স টু কারেন্ট বাইলোগ্রাফি, তাই না? বিবিওগ্রাফি যেটা বলতে পারো, বানানটা ঠিক রাখলেই হবে। বিবিওগ্রাফি আমরা কি হলো তথ্যপঞ্জি করে সংগ্রহ করলাম। আদি বর্ণনার সাহায্য গ্রহণ করলাম, যে বর্ণনাটা দিলাম সেটার ডিসক্রিপশন যেটা করলাম, রেফারেন্স টু অরিজিনাল ডিসক্রিপশন, আদি বর্ণনার সাহায্য গ্রহণ। কি এর ব্যবহার, তাহলে আমরা কি করলাম? বিশেষজ্ঞ দ্বারা নির্ধারণ করলাম, অভিজ্ঞতা কাজে লাগালাম, প্রতিরূপ বা অন্যান্য প্রমাণ্য নমুনার সাথে তুলনামূলক পর্যবেক্ষণ করলাম, সাম্প্রতিক ক্যাটালগের সাহায্য গ্রহণ করলাম, প্রচলিত তথ্যপঞ্জির সাহায্য গ্রহণ করলাম, আদি বর্ণনার সাহায্য গ্রহণ করলাম, আর কি এর ব্যবহার করলাম, ইউজ অফ কি। শনাক্তকরণের ট্যাক্সোনমিক কি, ট্যাক্সোনমিক কি এটা আমাদেরকে জানতে হবে। শনাক্তকরণের ট্যাক্সোনমিক কি বা যোজক এর ব্যবহার বহুল প্রচলিত। এই পদ্ধতিতে কম সময় লাগে, কম সময় লাগতেই পারে বা বেশিও নামতে হবে। এই পদ্ধতি ট্যাক্সোনমিকের ক্ষেত্রে শুধু কম সময় লাগে। তাছাড়া তুলনামূলক নমুনা বা পর্যাপ্ত তথ্য না থাকলেও কি এর সাহায্যে অসুবিধা কাটিয়ে ওঠা যায়, তাই না? আমরা বুঝতে পারি যদি আমাদেরকে নমুনা বা পর্যাপ্ত তথ্য না থাকলেও আমরা ট্যাক্সোনমিক শনাক্তকরণ ট্যাক্সোনমিক কি এর সাহায্যে আমরা এই অসুবিধাটা কাটিয়ে উঠতে পারবো। ট্যাক্সোনমিক কি বা যোজক এমন এক ধরনের বিজ্ঞানসম্মত বিন্যাস পদ্ধতি যার সাহায্যে একটি অপরিচিত প্রাণী বা প্রাণীগোষ্ঠী দ্রুত ও সহজতর করে শনাক্ত করা যায়। এই পদ্ধতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্য থেকে যেটা করা যাবে, পদ্ধতির ভিত্তিতে ভেদযুক্ত দুটি কি হচ্ছে অল্টারনেটিভ চাহিদা সুপারিশ করা যাবে, যেটা আমরা পরে জানবো। আমরা এখন থেকে বুঝতে পারলাম ট্যাক্সোনমিটা করতে আমাদের কম সময় লাগবে, আর একটু সাহায্য করলে আমরা যদি কোনো অসুবিধা কাটিয়ে উঠতে পারি। ঠিক আছে, এটা কি বিজ্ঞানসম্মত বিন্যাস পদ্ধতি যার সাহায্যে একটি অপরিচিত প্রাণী বা প্রাণীগোষ্ঠী দ্রুত এবং সহজতর উপায়ে আমরা খুব সহজে এটাকে বা খুব তাড়াতাড়ি শনাক্ত করতে পারবো। কিসের সাহায্যে? ট্যাক্সোনমিক কি এর সাহায্যে। এই পদ্ধতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্য থেকে পর্যালোচনার ভিত্তিতে ন্যূনতম ভেদযুক্ত দুটি বিপরীতধর্মী বা বিকল্প চরিত্রকেই ব্যবহার করার সুপারিশ করা হয়। চারিত্রিক বর্ণনাসমূহ বিপরীতধর্মী বৈশিষ্ট্য হিসেবে জোড়ায় জোড়ায় দেওয়া থাকে। কি করে?
চারিত্রিক যখন আমরা বর্ণনা করব তখন দুটো ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য হিসাবে জোড়া জোড়া দেওয়া থাকে। বিকল্প জোড়া বৈশিষ্ট্য যথার্থ হওয়া বাঞ্ছনীয়। বিকল্প জোড়া বৈশিষ্ট্য হতে হবে, তাই না? প্রতিটি জোড়াকে বলা হয় যুগল বা কাপলেট। এটি যুগলের পৃথক বর্ণনাকে বলা হয় ব্রাহ্মণ বা লিড। প্রতিটি প্রাম্ভ একটি অক্ষর বা সংখ্যা দ্বারা চিহ্নিত করা। কি করা হয়? প্রতিটি প্রাম্ভকে একটি অক্ষর বা সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। একই যুগলে প্রতিটি প্রাম্ভের জন্য একই অক্ষর বা যখন একই যুগল হবে তখন একটা অক্ষরই ব্যবহার করা হবে বা সংখ্যা ব্যবহার করা হবে। ঠিক আছে, আমরা এটা পড়লাম সাধারণত ট্যাক্সিমির কি। এবার হচ্ছে ডাব্লু কি। দুইটি বিপরীতধর্মী বা বিকল্প অনুক্রমিক চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তৈরি কিকে বলা হয় দ্রাব্যগী। দ্রাব্যগী হচ্ছে ডাইকোটোমোনাস কি। ডাইকোটোমোনাস কি সকল উত্তম কি সর্বদাই দ্রাব্য প্রকৃতির। এই কিটাকে কি বলা যায়? এতে যে কোনো বিন্দুতেই দুটি বেশি বিকল্প থাকে না। এটা কি দুটা বিন্দুতে থাকে, তবে দুটো বেশি বিকল্প থাকে না। উত্থাপিত বিকল্প বৈশিষ্ট্য হবে সুনির্দিষ্ট এবং যথাযথ। কি হবে? সুনির্দিষ্ট এবং যথাযথ। অন্য কোনো প্রজাতির সাথে সম্বন্ধ ব্যতীতকে একক নমুনা সংক্রান্ত ব্যতীত স্টেটমেন্ট যথেষ্ট মাত্রায় সুনির্দিষ্ট হওয়া উচিত। মানে অন্যভাবে যেটা বা অন্য কোনো প্রজাতির সাথে সম্বন্ধ ব্যতীতকে একক নমুনা শনাক্তকরণের সংক্রান্ত বিবৃতি স্টেটমেন্ট যথেষ্ট মাত্রায় সুনির্দিষ্ট হওয়া উচিত। কোনো অবস্থাতেই বিপরীত লিঙ্গ বা অপরিণত দশায় উল্লেখ শনাক্তকরণ ব্যবহার্য হবে না। কি হবে না? কোনো অবস্থাতে বিপরীত লিঙ্গ বা অপরিণত দশা উল্লেখ শনাক্তকরণে ব্যবহার্য হবে না। অপরিণত দশাটা কখনোই এটা কারণ হচ্ছে বলাই আছে উত্থাপিত হবে বিকল্প বৈশিষ্ট্য হবে সুনির্দিষ্ট এবং যথাযথ। অনির্দিষ্ট বা অপরিপক্ক এই ধরনের কোনো বৈশিষ্ট্য এখানে গ্রহণযোগ্য হবে না। আদর্শ কিংবা যোজকের বৈশিষ্ট্যগুলো বয়স ও লিঙ্গ নির্বিশেষে জনগোষ্ঠীর পপুলেশন সকল সদস্যের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য এবং বৈশিষ্ট্যগুলো নিখাত অ্যাবসোলিউট হওয়া বাঞ্ছনীয়। যেমন দুটি কিটিলার আদর্শ কি। আদর্শ কি বা যোজকের বৈশিষ্ট্যগুলো বয়স ও লিঙ্গ নির্বিশেষে জনগোষ্ঠী পপুলেশন সকল সদস্যের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। বৈশিষ্ট্যগুলো নিখাত অ্যাবসোলিউট হওয়া বাঞ্ছনীয়, তাই না? কোনো এর মধ্যে কোনো ভেজাল থাকা চলবে না। নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে এবং নিখাত হতে হবে। সেটার মধ্যে কোনো অ্যাবসোলিউট কারেক্ট যেটা সেটাই, অল্প কম এগুলো হওয়া যাবে না। যেমন দুটি স্কুলের বিস্টেলস বনাম একটি, দুইটির মধ্যে একটি হবে কিটুলার বিস্টেলস। ডানা অস্বচ্ছ বনাম ডানা স্বচ্ছ। অ্যান্টিনা খাঁজকাটা বনাম অ্যান্টিনা সূত্রাকার। মুখ স্পর্শযুক্ত বনাম মুখ স্পর্শবিহীন ইত্যাদি। এই যে একটা জিনিস আসলে এখানে দুটির মধ্যে একটি কিটুলারগুলো কি দুটার মধ্যে একটা হতে পারে, তাই দুইটা বনাম একটি। স্বচ্ছ হতে পারে, অস্বচ্ছ হতে পারে। অ্যান্টিনাগুলো খাঁজকাটা হতে পারে বা সূত্রাকার হতে পারে। মুখ স্পর্শযুক্ত হবে এবং স্পর্শবিহীন হতে পারে। এটা একটা ছক আকারে দিতে হবে। এটা দিতে পারাটা অনেক ভালো। যাই হোক, তোমরা যদি পারো ছক আকারে দেখাবে ভালো হবে জিনিসটা। তাছাড়া বৈশিষ্ট্যগুলো যেন কোনো বিশেষ যন্ত্রপাতি ছাড়াই সরাসরি পর্যবেক্ষণ হয়। এটা মানে কোনো কোনো যন্ত্র লাগে না, এমনি আমরা খালি খালি দেখতে পাবো এবং বৈশিষ্ট্যগুলো তুলনামূলকভাবে অপরিবর্তিত। যেমন ডানাটা আমরা খালি চোখে দেখতে পারি,
খাঁজ কাটা বনাম অ্যান্টিনা যেটা, সেটা আমরা খালি চোখে দেখতে পারি, যে সূত্রাকার হলেও দেখতে পারবো, খাঁজ কাটা হলেও দেখতে পারবো। যেমন এটা থাকে হচ্ছে চিংড়ি মাছের রোস্ট্রামের, যেটা মুখ স্পর্শযুক্ত বা স্পর্শবিহীন, সেটা এগুলো সব খালি চোখে দেখা যায়। এর জন্য এটা কী হবে, তুলনামূলক কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা আদর্শ কি সম্পর্কে বুঝতে পারলাম। যদির উপর ট্যাক্সোনমিক কি এর বৈশিষ্ট্যগুলো আমাদের এখন জানবো। এর বৈশিষ্ট্য কি? কি এর ভাষা হবে খুবই সরল, কি এর বক্তব্য হবে টেলিগ্রাফিক, একাধিক বৈশিষ্ট্য সংযোজন করতে হলে প্রতিটি বৈশিষ্ট্যকে সেমিকোলন দিয়ে পৃথক করতে হবে। যখন আমরা একের অধিক বৈশিষ্ট্য দেবো তখন আমরা সেমিকোলন দিয়ে সেটাকে ভিন্ন ভিন্ন করে লিখতে পারবো। সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কেবল কি এর মধ্যে স্থান পাবে। সবচেয়ে বেশি বৈশিষ্ট্যগুলো যেটা কোথায় স্থান পাবে, কি এর মধ্যে। কি সবসময় জাগ্রত ধাঁচের হবে, কি সারণীবদ্ধ রূপে উপস্থাপিত হবে, এবং কি এর প্রতিটি ধাপে অর্থাৎ যুগলে একজোড়া করে বিপরীতধ্বনি বা বিকল্প বৈশিষ্ট্য উল্লেখ থাকবে। এই বৈশিষ্ট্যগুলো সুনির্দিষ্ট ও নির্ণয় হওয়া বাঞ্ছনীয়, ডায়াগনস্টিক, যেটা নির্ণয় করতে হবে আমাদেরকে। এখন আসা যাক ট্যাক্সোনমিক কি এর গঠন পদ্ধতি, যেটা বলবো প্রসেস অফ কনস্ট্রাক্টিং ট্যাক্সোনমিক কি। ট্যাক্সোনমিক কি এর গঠন পদ্ধতি যেটা করব, সেই জিনিসটা হচ্ছে নমুনা যখন শনাক্তকরণের জন্য কি তৈরির কাজটি বেশ সময় সাপেক্ষ, বেশ জটিল। এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া, তাই এটার নিচের বেশ কিছু ধাপ সম্পন্ন করতে হবে। এটার নিচে উল্লিখিত দিকগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করতে হবে। 1 নম্বর হচ্ছে তথ্য সংগ্রহ করতে হবে, 2 নম্বর হচ্ছে তথ্য বাছাইকরণ করতে হবে, 3 নম্বর তথ্য নির্দিষ্টকরণ করতে হবে, 4 নম্বর হচ্ছে তথ্য সাংকেতিককরণ করতে হবে, তথ্যের দ্রব্যবিন্যাসকরণ করতে হবে, তথ্যের সারণীবদ্ধকরণ করতে হবে। আমাদেরকে 6টা ধাপে এর গঠন পদ্ধতিকে সাজাতে হবে। তো আমরা এখন চলে আসি পদ্ধতি কিভাবে আমরা সাজাবো সেই জিনিসটা উল্লেখ করি। দেখা যায় তথ্য সংগ্রহ করব কি করে। কি তৈরির জন্য প্রাথমিক কাজ হচ্ছে তথ্য সংগ্রহ। প্রধান কাজ হচ্ছে আমাদেরকে তথ্যটা সংগ্রহ করতে হবে। কাজটি বেশ জটিল এবং কষ্টকর, আসলে কাজটা অনেক কঠিন। প্রাকৃতিক পরিবেশ থেকে ইচ্ছামাফিক সর্বাধিক সংখ্যক নমুনা সংগ্রহ করাই উত্তম। ইচ্ছে মাফিক বলেছে, এখানে কোনো নির্দিষ্ট বাধা বিঘ্ন নাই, কিন্তু নির্দিষ্ট একটা ধারণা দেওয়া নেই এই কটা করতে হবে, এই পরিমাণ করতে হবে। তুমি তোমার ইচ্ছা মতো সর্বাধিক সংখ্যক, মানে যত পারো তত সংখ্যক নমুনা সংগ্রহ করতেই হচ্ছে সবচাইতে ভালো বা উত্তম। এরপর সংগৃহীত নমুনা থেকে যত বেশি তথ্য পাওয়া সম্ভব সবই সংগ্রহ করতে হবে। আমরা যে নমুনাটা গ্রহণ করলাম বা নিয়ে আসলাম, সংগ্রহ করলাম, সেই নমুনা থেকে যত বেশি সম্ভব তথ্য সংগ্রহ করতে হবে। সংগৃহীত তথ্যের যথার্থতা নিরূপণের জন্য তা পরবর্তী পর্যায়ে যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হবে। তথ্য সংগ্রহ করলাম, এখন তথ্য বাছাইয়ের জন্য আমাদের তথ্য বাছাইকরণের পর্যায়ে চলে আসতে হবে, মানে দ্বিতীয় ধাপ। তথ্য সংগ্রহকালে অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় বা অগ্রহণযোগ্য কিছু তথ্যের সমাবেশ ঘটে গেছে। হ্যাঁ, যেখানে আমরা ওখানে সর্বাধিক তথ্য সংগ্রহ করেছি, যেটা দরকার না সেটাও গ্রহণ করেছি, যেটা দরকার সেটাও আমাদেরকে লিখতে হয়েছে বা তুলতে হয়েছে। তাই কারণে আমরা এখন এটা বাছাই করব, যে যেটা আমাদের দরকার সেই জিনিসটা আমরা নিব, যেটা দরকার না সেটাকে আমরা বাদ দিব। তাই বলেছে তথ্য সংগ্রহকালে অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় বা অগ্রহণযোগ্য কিছু তথ্যের সমাবেশ ঘটে গেছে। যেমন লার্ভা দশার বৈশিষ্ট্যের সাথে পূর্ণাঙ্গ দশার বৈশিষ্ট্যে পার্থক্য থাকতেই হবে, এটা অবশ্যই একটা বিষয়। লার্ভা আর পূর্ণাঙ্গের মধ্যে অনেক পার্থক্য থাকে, যেটা অবশ্যই আমাদেরকে পার্থক্য রাখতে হবে। তাই পূর্ণাঙ্গ দশার বৈশিষ্ট্য নিয়ে তৈরি কি অপরিণত দশার পক্ষে অচল। আমি যদি একটি পূর্ণাঙ্গ প্রাণী নিয়ে আরেকটা পরিণত প্রাণীর সাথে বৈশিষ্ট্য নির্ধারণ করি, সেটা কি সম্ভব? না, আসলে সেই জিনিসটা কাজে না। কারণ যদি হতো আমরা
অপরিণত দশা থেকে পরিণত দশায় আসতাম, তাহলে সেটাকে আমরা মেনে নিতে পারতাম। কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে পূর্ণাঙ্গ দশার বৈশিষ্ট্য নিয়ে তৈরি কি অপরিণত দশা, মানে পরিণত থেকে অপরিণত দশা, এটা কখনোই অ্যাকসেপ্টেবল না, তাই এটা অচল। আবার স্ত্রী প্রাণীদের পক্ষে ব্যবহার্য কি, কোনো কোনো ক্ষেত্রে পুরুষদের পক্ষে কি এটা অব্যবহার্য, মানে যেটা মেয়েদের ক্ষেত্রে মানে দরকার সেটা ছেলেদের ক্ষেত্রে দরকার হয় না, তাই হচ্ছে অপ্রয়োজনীয়। বিজ্ঞানসম্মত কি তৈরির জন্য এইসব অপ্রয়োজনীয় তথ্য সংগ্রহ না করে যথাযথ তথ্য বাছাইয়ের দরকার হয়। আমরা যখন অযথা কোনো তথ্য সংগ্রহ করি তখন মানে তথ্য সংগ্রহ অনেক ধরনের অনেক কথা থাকে যেটা আমরা হয়তো লিখে রাখি, কিন্তু আমাদের যখন আমরা বাছাই করব তখন সেগুলোকে আমরা বাছাই করে নিয়ে বিজ্ঞানসম্মত বা যেটা দরকার সেই জিনিসটাকে শুধু গ্রহণ করবো, আর যেগুলো দরকার নেই সেটাকে আমরা কি করব, ফেলে দিব বা রাখবো না। এরপর আসবো আমরা তথ্য কি কারণে নির্দিষ্টকরণে, যে আমরা বাছাই করলাম, তথ্য সংগ্রহ করলাম, বাছাই করলাম, এবার আসবো আমরা তথ্য নির্দিষ্টকরণ করব। তথ্য বাছাইয়ের পর যেগুলোকে নির্দিষ্ট করা কি গঠনের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। বাছাই করার পর আমাদের কি নির্দিষ্ট করা খুবই একটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ একটা বিষয়, নির্দিষ্ট করতে হবে। এক্ষেত্রে যাচাইকৃত তথ্যসমূহ কি এর বিভিন্ন স্তরে সাজানোর জন্য নির্বাচিত করা হয়। আমি যে নির্দিষ্ট বাছাই করলাম তাকে একটার পর একটা আমাকে নির্বাচিত করতে হবে বা বসাতে হবে, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আগে দিতে হবে, তারপরে এভাবে স্টেপ বাই স্টেপ আমাকে সাজিয়ে নিতে হবে, নির্দিষ্ট করতে হবে। তারপরে চলে আসবো আমরা তথ্য সাংকেতিককরণে। নির্দিষ্ট তথ্যসমূহ সংক্ষিপ্তভাবে সংকেতাকারে কিতে ব্যবহৃত হয়ে থাকে। কি করা হয়, নির্দিষ্ট তথ্যসমূহ আমি আগে বলেছিলাম যে আমরা আগে প্রথমে নির্দিষ্ট করে নিয়েছি, এখন এটাকে সংকেত আকারে কিছু জিনিসকে আমরা নিয়ে থাকব। বর্ণনাকে ছোট করার জন্য ভাষা সংক্ষিপ্ত করাকে সাংকেতিককরণ বলা হয়, তাই না? যেটা একদম দরকার নির্দিষ্ট করব সেটাকে আমরা ছোট না করাই হচ্ছে সাংকেতিককরণ। এবার আসবো তথ্যের জাগ্রত বিন্যাসকরণ। কি এর সন্নিবেশিত তথ্যসমূহ সবসময় দুটি বিপরীতধর্মী বা বিকল্প অনুক্রমিক চারিত্রিক বৈশিষ্ট্য নির্ভর হয়ে থাকে। কি হচ্ছে, এখানে দুইটা বিপরীতধর্মী বা বিকল্প অনুক্রমিক চারিত্রিক বৈশিষ্ট্য নির্ভর হয়ে থাকে, তাই একটি উত্তম কি সর্বদা দাগপত্তি। এতে যে কোনো বিন্দুতেই বেশি বিকল্প থাকে না, দুইটা থাকবে, সর্বোচ্চ কয়টা থাকবে, এখানে দুইটা থাকবে, দুটার বেশি এখানে কোনো থাকবে না। এই দাগ্র বিন্যাসকরণটা আমরা অনেকভাবে বলতে পারি। যে যোজকের যে বিন্দুতে, এটাকে আরেকটা ভাবে বলা যায়, যেটা হচ্ছে যে যোজকের যে কোনো বিন্দুতে দুইয়ের অধিক বিকল্প বৈশিষ্ট্য স্থান পায় না। আমি আগে বলেছি এখানে কয়টা বৈশিষ্ট্য বৃদ্ধ পাবে, দুইটা বিকল্প বৈশিষ্ট্য হবে, দুইটার বেশি এখানে স্থান পাবে না, এবং প্রতিটি বৈশিষ্ট্য যুগল অত্যন্ত, প্রতিটি বৈশিষ্ট্য হবে দুইটা, যেটা যুগলটা হবে অত্যন্ত সুনির্দিষ্টভাবে পাশাপাশি উপস্থাপিত হওয়ার বৈশিষ্ট্যগুলোর মধ্যে সহজে তুলনা করা যায়, তাকে দাগবন্ধন যোজক বলে। তাহলে কি কথার সঙ্গে মিল আছে না? আছে। এখানে আমি আগে বলেছিলাম দুইটা বিপরীতধর্মী বিকল্প অনুক্রমিক চারিত্রিক বৈশিষ্ট্য নির্ভর করবে। কিভাবে? প্রতিটি যুগল অত্যন্ত সুনির্দিষ্টভাবে পাশাপাশি উপস্থাপিত হওয়ার বৈশিষ্ট্যগুলোর মধ্যে সহজে তুলনা করা যায়। সর্বোচ্চ থাকবে দুইটা, তাই না? এখন আসবো আমরা সারণীবদ্ধকরণ, মানে এটাকে সারণীবদ্ধকরণ করতে হবে। কিভাবে করা যায় সেটা এখন জেনে নিই। এটি হচ্ছে কি গঠনের শেষ পর্যায়ে, আমরা যে কিটা পদ্ধতি গঠন করছি এটা শেষ পর্যায়ে হচ্ছে সারণীবদ্ধকরণ। কি অবশেষে সারণীবদ্ধকরণ আত্মপ্রকাশ করে, তবে কি এর ধরনের উপর সারণীবদ্ধতা কিরূপে হবে তা নির্ভর করে। এটা কি হলো, কি এর ধরনের উপর, কিটা কেমন তার উপর নির্ভর করবে সারণীবদ্ধতা। যেভাবেই হোক না কেন সারণী সবসময় সহজ এবং সরল হওয়া উচিত, এটাকে জটিল করা যাবে না বা পেঁচানো গোছানো যাবে না, এটাকে যতটা পারো সহজভাবে সহজ সরলভাবে উপস্থাপিত করতে হবে। তাহলে আমরা বুঝলাম ট্যাক্সোনমিক যোজক বা ট্যাক্সোনমিক কি এর গঠন পদ্ধতি কয়টা হলো, 6টা। তথ্য সংগ্রহ, তথ্য বাছাইকরণ, তথ্য নির্দিষ্টকরণ,
তথ্য সাংকেতিকরণ, তথ্যের দাগবিন্যাসকরণ, তথ্যের সারণীবদ্ধকরণ। এই 6টা পয়েন্ট নিয়ে আমরা এই গঠন পদ্ধতিটা শেষ করলাম। এখন আসবো আমরা অন্য একটা ক্যাটাগরিতে, ট্যাক্সোনমি কি এর প্রকারভেদ। এটা বেশ বড় একটা প্রশ্ন। জাস্ট আমি তোমাদের সঙ্গে যেটা বলবো, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, এরপর যেটা বাদ থাকবে সেটা পরবর্তী ক্লাসে শেয়ার করব। তাই দেখা যাক কতটুকু পর্যায়ে আমরা যেতে। প্রকারভেদটা কেমন? শ্রেণীতাত্ত্বিক কাজের কয়েক ধরনের কি ব্যবহৃত হয়ে থাকে। এইসব কি শ্রেণীবিন্যাস, গঠন ও উপস্থাপনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নীতি অনুসৃত হয়। প্রাণী শনাক্তকরণে যেসব প্রাণী উদ্ভাবন করা হয়েছে তাদের মধ্যে কি কি দেখো, সরল অবন্ধনী কি, সিম্পল নন ব্র্যাকেট কি, সরল বন্ধনী কি, সিম্পল ব্র্যাকেট কি ও খাতযুক্ত কি, ইন্ডেন্টেড কি এর ব্যবহারই বেশি। ইন্ডেন্টেড। এছাড়া রয়েছে অনুক্রমিক কি, সিরিয়াল কি, সচিত্র কি, ভেক্টরিয়াল কি, শাখা কি, ব্রাঞ্চিং কি, বক্স কি এবং সার্কুলার কি। আমাদের কি এর আমরা জিনিসটা জানলাম। এখন এইগুলাকে যখন আমরা বর্ণনা করতে যাব তখন আমাদেরকে এখানে এই প্রশ্নটা আসবে, আমাদের সম্ভবত 10 মার্কের আসবে প্রশ্নটা। এটা কিন্তু অনেক বড় একটা পার্ট। আমি জাস্ট তোমাদেরকে এটা ট্রাস্ট করলাম। এর পরবর্তী ক্লাসে আমি শুধুমাত্র তোমাদের এইটার উপরেই আমি ক্লাস নিব। এখন আমরা এ পর্যন্তই থাকবো। যে যেখানে থাকবো না, আমার ক্লাসটা অবশ্যই সুন্দর করে দেখার চেষ্টা করব এবং মনোযোগ দিয়ে দেখব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এমন প্রত্যাশায় থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফেজ।